নমস্কার। যুদ্ধ শেষ, এবার ফলের অপেক্ষা। এবারের লড়াই মনে হয় সব থেকে দীর্ঘ, যার শুরুটা হয়েছিল গত বছরের 16ই ডিসেম্বর, যেদিন এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। কার্যত সেদিনই শুরু হয়ে গিয়েছিল পশ্চিম বাংলায় ভোটের লড়াই। তারপর ধাপে ধাপে এই রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বাকিরা ভোট দিয়েছেন দু দফায়। আজ দ্বিতীয় দফায় ভোটের সঙ্গেই শেষ হলো পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনের শেষ পর্ব। হিসেব নিকেশ শেষ, ফলাফলের পালা। কার দখলে যাচ্ছে বাংলা? দাপুটে প্রত্যাবর্তন নাকি চোরাশোতে পরিবর্তন? উত্তর মিলবে 4 মে। রেজাল্টের আগেই ফলাফলের আঁচ পাওয়ার পালা। অবশ্যই চোখ রাখবো একাধিক সমীক্ষার রিপোর্টে। কি হতে পারে, কেন হতে পারে, সব সম্ভাবনাই খতিয়ে দেখব আজকের অনুষ্ঠানে। আমরা সব কিছু নিয়ে বিশ্লেষণ হবে, সেই সঙ্গে থাকবে আমাদের নিজস্ব অ্যাসেসমেন্ট। ভোটের বাংলা আমি যা ঘুরে দেখেছি, প্রায় গত 50 দিন ধরে প্রায় প্রতিটা কেন্দ্রেই গিয়েছি আমি, আমার সহসাংবাদিকরা গিয়েছেন প্রতিটা কেন্দ্রে। গোটা পশ্চিম বাংলার জুড়ে আমাদের যে নেটওয়ার্ক আছে, যে রিপোর্টাররা রয়েছেন, তারা বিভিন্ন জেলায় ঘুরেছেন, সমীক্ষা করেছেন। আমাদের যা মনে হয়েছে তা ভাগ করে নেব আপনাদের সঙ্গে। সঙ্গে আলোচনা করব আমাদের সঙ্গে যারা বিশিষ্ট অতিথি আছে তাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে বিজেপির পক্ষে ওফেলিয়া সিনহা, আপনাকে স্বাগত। কংগ্রেসের পক্ষে পার্থ মুখোপাধ্যায়, আপনাকেও স্বাগত পার্থদা। রয়েছেন সিপিআইএমের পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়, কৌস্তব স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু এবং বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, দুজনকেই স্বাগত। এবং আরও একজন সঙ্গে রয়েছেন বাইরে থেকে প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপ, আপনাকেও স্বাগত আজকে আমাদের এই অনুষ্ঠানে। এবারের ভোটে সবথেকে বড় বিষয় হলো এসআইআর। এসআইআর কতটা প্রভাব ফেলেছে এবারের ভোটে, সেটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ মহিলা ভোট। মহিলা ভোট তৃণমূলের পক্ষে গেছে, অর্থাৎ 1,500 টাকা যে মহিলারা পান, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ভোট কি তৃণমূলের পক্ষে গেছে, নাকি বিজেপির যে প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডারের, সেই প্রতিশ্রুতিতে মহিলা ভোট বিজেপির পক্ষে গেছে। আর তৃতীয় ইম্পর্টেন্ট বিষয় হলো মাইনরিটি ভোট, অর্থাৎ মুসলমান ভোট। মুসলমান ভোট কোন পক্ষে গেছে? মুসলিম ভোট কি ভাগ হয়েছে? হুমায়ুন কবির কি দাগ কাটতে পারবেন? কংগ্রেসের কিছু ভোট কি ফিরবে? নওশাদ সিদ্দিকীর আইএসএফ কতটা ভোট কাটবেন? তার উপর অনেক কিছুই নির্ভর করবে। এবং এই তিনটে ফ্যাক্টরের উপরই প্রধানত এবারের নির্বাচন হয়েছে বলে অন্তত আমার ধারণা। এবার দেখা যাবে, আমরা আলোচনা করতে করতে আসবো এবং বিভিন্ন কেন্দ্র ধরে আলোচনা করব। আমরা একমাত্র চ্যানেল, আমি জানি অন্যান্য চ্যানেল দেখাবে যে ওভারঅল একটা সমীক্ষা রিপোর্ট, কিন্তু আমি প্রতিটা জেলা ধরে, প্রতিটা সিট ধরে দেখাবো কোন সিটে কে জিততে পারে, কোন সিটে কার জেতার সম্ভাবনা প্রবল। এই কারণে আমি দেখাতে পারবো, তার কারণ বাংলার প্রতিটা আসনে আমি এবং আমার সহযোদ্ধারা, রিপোর্টাররা ঘুরে দেখেছি। সেই কারণে আমরা প্রতিটা জেলার প্রতিটা সিট নিয়ে চুলচেরা আলোচনা করব। আমার সঙ্গে যারা রয়েছেন, আমি শিবাজিদের কাছে আসবো। শিবাজিদা, এই তিনটে ফ্যাক্টর, এসআইআর, মুসলমান ভোট এবং মহিলা ভোট, কতটা ফ্যাক্টর হতে যাচ্ছে? এটা একটা খুব যাকে বলে সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। তার কারণ ফ্যাক্টর আরও অনেক কিছু ছিল, কিন্তু ওভারআর্চিং ফ্যাক্টর শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো এসআইআর। কারণ এটা অস্তিত্বের সঙ্গে যুক্ত একটা বিষয়। আমার ভোট আদৌ নাগরিক, আমি নাগরিক কিনা, আলটিমেটলি শেষ পর্যন্ত এটা সিটিজেনশিপের কোয়েশ্চেন হয়েছে। এবং সিটিজেনশিপের সঙ্গে সঙ্গে বিশেষ করে প্রান্তিক মানুষদের নানা সোশ্যাল স্কিম বা ইত্যাদিতেও চাওয়া পাওয়ার অনেক ব্যাপার থাকে, সেটাও একটা বড় ব্যাপার রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, এটাও লক্ষ্মীর ভাণ্ডারে যে ইনক্রিজ করেছে, এটা হচ্ছে হাতে যেটা আছে তার একটা প্রভাব। সেটাও আমি দেখেছি যে যেটা মহিলাদের মধ্যে যেরকমভাবে ভোটের উৎসাহ, আর যেটা পাইনি হয়তো তার ডাবল একটা প্রমিস করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখা হচ্ছে কোথায় কোথায় এইরকম ইমপ্লিমেন্টেশন হয়েছে। আর তার সঙ্গে যেটা আরেকটা বড় ব্যাপার, সেটা হয়তো তুমি বললে না, সেটা হচ্ছে একটা ধরনের বাঙালিয়ানা আছে কি নেই।
এটারও একটা ভোট, অর্থাৎ মাছ ভাত এবং মাছ ভাত কিংবা ধোকলা, মানে কাতলা বনাম ধোকলা, এটারও একটা কাইন্ড অফ এরকম একটা ন্যারেটিভও তৈরি হয়েছে। এবং এটার ফলে যেটা হচ্ছে, যেটা আমি প্রথমেই এই অবজারভেশনে বলতে চাই, যে কোথাও না কোথাও এত বেশি, বিশেষ করে বিজেপি তো সবচেয়ে বড় কন্টেন্ডার তৃণমূলের, এই জায়গাটায় হচ্ছে বিজেপি যেন বাইরে থেকে পরিচালিত হচ্ছে, সব বড় বড় নেতারা বাইরের, অথচ বাংলার ভেতরে অনেক বড় বড় নেতা আছে। অর্থাৎ আমি বলছি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তিনটিকেই লোকেরা এখনো বাংলার দল বলে মনে করে। বিজেপিকে এখনো পর্যন্ত আমরা যা দেখেছি তাকে বাঙালিদের দল বা বাঙালি ডমিনেটেড দল বলে মনে করে না। এই একটা বড় ডিফারেন্স হয়। নীলাদ্রিদা, আপনিও কি তাই মনে করেন? নীলাদ্রির কাছে যাবো, তার আগে আমি একটা জিনিস দেখে নেব। এই মুহূর্তে মাইনরিটি ভোটের পার্সেন্টেজ 2016 থেকে 2024 অবধি কি করে কোন দিকে গেছে। অনেকে বলেন এই রাজ্যে তৃণমূলের বিপুল আসন প্রাপ্তির অন্যতম কারণ মুসলমান ভোট। এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে সময়ের সঙ্গে মুসলমান ভোট এক হয়ে তৃণমূলের দিকে গিয়েছে। 2016 সালে 65% মুসলমান ভোট তৃণমূলের পক্ষে গিয়েছিল, 2019-এ 68% গিয়েছিল, 2021-এ 72% গিয়েছিল, আর 2024-এ 75% গিয়েছিল। দুটো জিনিস মাথায় রাখতে হবে, 2024 এবং 2021 এইখানে কিন্তু একটা সিএ এর ভয় কিন্তু মুসলমানদের মধ্যে ছিল। 2026-এ কি হবে নীলাদ্রিদা? বিশ্বদা, এবার এই 75টা 90 হলে আমি আশ্চর্য হব না তৃণমূলের দিকে গেলে। কিন্তু অন্য একটা ফ্যাক্টর আপনি বললেন না, যেটা এবার সিগনিফিকেন্ট হতে চলেছে এসআইআর এর জন্যই, সেটা হচ্ছে হিন্দু মধ্যবিত্ত বাঙালি ভোটার। এই হিন্দু মধ্যবিত্ত বাঙালি ভোটার বা আমার মতো মানুষ আর কি, এরা ভোটের দিন কি করতো, এসি চালিয়ে মাংস ভাত খেত রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। এবার তারা ভয় পাচ্ছে এসআইআর এর জন্য যদি ভোট না দেয় নামটা কেটে যেতে পারে। এই ভোটারটা এসেনশিয়ালি হচ্ছে বিজেপির সমর্থক, তারা সমর্থন করতো, মানে এসির ড্রয়িং রুমে বসে দুপেক খেতে খেতে সমর্থন করতো, কিন্তু ভোট দিতে যেত না। এরা এবার ভোট দিতে বাধ্য হয়েছে। এবং এই হিন্দু ভোটটা একটা তফাৎ করে দিতে পারে বিশ্বদা। একদিকে যেমন 90% মুসলমান ভোট, একদিকে যেতে পারে 70% হিন্দু ভোট। যদি এটা কোনোদিন হয়নি ভারতে, কোনো রাজ্যে হয়নি, সেটা যদি পশ্চিমবঙ্গে যায় আশ্চর্য হবে না। এর কারণ হচ্ছে এরা ভোট দিত না, এবার ভোট দেবে। তার মানে আপনার বক্তব্য হচ্ছে যে মুসলিম যেমন মানে একজোট হয়ে ভোট দিচ্ছে তৃণমূলকে, হিন্দু ভোট একজোট হয়ে বিজেপিকে দেবে। হিন্দু একজোট ছিল বিজেপির জন্য, কিন্তু তারা ভোট দিত না। এসআইআর এর কারণে তারা বাধ্য হচ্ছে ভোট দিতে। প্রদীপ চট্টোপাধ্যায়, আপনিও কি তাই মনে করেন? দেখুন বিশ্বদা, আমি একটা কথাই বলবো যে হিন্দু ভোট কনসলিডেশন যেটা আমরা 2019-এর থেকে দেখছি, এখানে একটা বড় প্রশ্ন যে এইটা কি আসলে হিন্দু ভোট কনসলিডেশন নাকি বামপন্থীদের ভোট কনসলিডেশন। আমরা দেখেছি 2019-এর পরবর্তী সময় থেকে লাগাতারভাবে বামপন্থীদের যে ভোটের পার্সেন্টেজ ছিল সেটা কম এবং বিজেপির ততোধিক বেশি। ফলে আমি আশ্চর্য হব না যে এইবারের রেজাল্টে যখন যদি সিপিএম যেভাবে ক্যাম্পেইন করেছে এবং তাদের ভিড় হয়েছে, কংগ্রেসে ভিড় হয়েছে, যদি এই ভোটগুলো সিপিএমের কিছু ভোট যদি এখানে সিপিএমের কাছে আসে, তাহলে হিন্দু ভোট কনসলিডেশন এটা বিজেপি 2019-এ এমনকি ম্যাজিক পুনর্মূল্যায়ন হলো হিন্দুদের, যে তারা একেবারে বিজেপির কাছে চলে গেল। এই যে ন্যারেটিভটা, এইটা কোথাও গিয়ে একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এবারে পড়বে। আর আরেকটা জিনিস, এইবারে কিন্তু একটা লড়াই ছিল। প্রথম দফায় বিজেপি তার যে সিট পেয়েছিল 2021-এ সেটা ধরে রাখতে পারবে কিনা, বনাম দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেস যে সিট পেয়েছিল সেটা ধরে রাখতে পারবে কিনা। আমার মনে হয়েছে প্রথম দফায় আমরা যেহেতু এখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সেদিন বিজেপি নেতাদের আচরণ ভাষ্যে যেরকম কনফিডেন্স দেখেছিলাম, আজকে কিন্তু সারা দিন ধরে আমরা বিজেপিকে খানিকটা ব্যাকফুটেই দেখেছি। এবং আজকের দিনটা হচ্ছে গত নির্বাচনে আমরা যদি দেখি, আজকে যে 142টা আসনে ভোট হয়েছিল, গতবারের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি মাত্র 18টা আসন পেয়েছিল। আজকের যে আসনগুলো প্রধানত এটা তৃণমূলের গড় বলা যেতে পারে। এখানে তৃণমূলের অর্গানাইজেশন বিজেপির থেকে অনেক অনেক বেশি ভালো। আপনি যে কথাটা বললেন সেই সূত্র ধরে কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, উনি যেটা বলছেন যে লেফট ভোট, বামেদের ভোট কতটা বামেদের দিকে ফিরতে পারে বলে অন্তত মনে হয়, বিশেষ করে মাইনরিটি ভোটের একটা বিষয়ও রয়েছে। আমি বিশ্বদা শুরুতে বলবো, 16 সালে যখন আমরা বিজেপিকে হারাতে পারি, তৃণমূলকে হারাতে পারি, এরকম একটা সিচুয়েশন হলো। গোটা রাজ্যের 170টা সিটে আমাদের ভোট 42% থেকে 46%, বিজেপির ভোট 2% থেকে 10%। বিজেপি যা ভোট পেলো, কান্তি গাঙ্গুলি 46% ভোট পেয়ে হারলো, সুরেন চক্রবর্তী যাদবপুরে জিতলো।
তৃণমূলকে আমরা যখন হারাতে পারি তখন বিজেপি যখন থার্ড হয় তখন আমাদের ভোট প্লাস বিজেপির ভোট কিন্তু তৃণমূলের ভোটের থেকে বেশি। আর 21-এ যখন ওরা এসে বললো আপকি বার 200 পার আপকি বার 200 পার, তখন এই 170টা আসনে আমরা তৃতীয় হয়ে গেলাম ঠিক, কিন্তু তৃণমূলের ভোটটা 50%-এর ওপরে চলে গেল। আমি তার সাথে একটা ফ্যাক্টর বলবো, মাইনরিটি ভোট তুমি বলেছো, মহিলা ভোট, আর একটা কথা বলবো পরিযায়ী ভোট। বিভিন্ন প্রদেশ থেকে যেভাবে মানুষ এসআইআর এর ভয় আতঙ্কে এবং ডি ভোটার হয়ে যেতে পারি, যেভাবে দিল্লি গুরগাঁও ফাঁকা হয়ে গেছে, ব্যাঙ্গালোর ফাঁকা হয়ে গেছে, বিদেশ থেকেও এসছে। আমি বলছি বিদেশটা তো তুমি ধরো নেগলিজিবল, কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে এলো, বাংলায় কাজ নেই আর এসআইআর এর কারণে তাদের ভোট দিতে আসতে তারা বাধ্য হলো এবং ডি ভোটার হয়ে যাবো, এবং বিজেপির ক্যাম্পেইন যে এরপর পাকিস্তানে চলে যেতে হবে বোধহয়, এটা আমরা ভাব আর কি। আর যেভাবে মানে একেবারে পরিকল্পিত উপায়ে মুসলমানদের নাম বাদ দেওয়া হলো, একেবারে মানে পরিকল্পিত উপায়ে মুসলমানদের নাম যেভাবে বাদ দেওয়া হলো সেটা কল্পনা করা যায় না। রোহিঙ্গাদের খুঁজে পেলাম না আমরা। আরেকটা ফ্যাক্টর আমি বলবো বিশ্বদা তুমি যোগ করো, সেটা হচ্ছে অল্প বয়সী ভোট, 18 থেকে 31। ব্যাপক বেকারত্ব আমাদের রাজ্যে, কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, 1,500 টাকা ভাতা দিয়েছে কিন্তু ভাতা বিকল্প নয়। এই সমস্ত ফ্যাক্টর হবে, এসআইআর এফেক্ট তো বটেই, এই সমস্ত ফ্যাক্টর নির্ধারণ করবে ভোটের ক্ষেত্রে। আর মানুষ এটা বুঝতে পেরেছে যে উপলব্ধি করেছে মানুষ যে বিজেপি পশ্চিমবাংলায় পারবে না, আর যত তৃণমূল বিজেপি 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 করবে তত তৃণমূলের ভোট শক্তিশালী হবে। তবে এটা বলতে পারি আমাদের ভোট পার্সেন্টেজ অনেক বাড়বে, সিট বাড়বে। ওফেলিয়া, আপনার বক্তব্য। দীর্ঘ 15 বছর ধরে যে অপশাসন চলেছে, সেই অপশাসন পশ্চিমবঙ্গের বুক থেকে একেবারে দূরে ফেলে দিতে চেয়েছে পশ্চিমবঙ্গবাসী। এই নির্বাচনে সোজা কথা, জনতা বনাম মমতার নির্বাচন হয়েছে। পশ্চিমবঙ্গের জনগণ এই 15 বছর ধরে দেখেছে মমতা কি দিয়েছে। এইখানে মমতা তো বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার পাঁচালি অনেক কিছু বলেছিলেন, কিন্তু মানুষ নির্ভর করেছে তিনি এই যে যারা বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ তাদের জন্য একটা পয়সা বাড়াননি, বিধবা ভাতা 1 পয়সা বাড়াননি, বার্ধক্য ভাতা 1 পয়সা বাড়াননি, যেটা আমরা ডবল দিয়েছি। উনি 15 বছরে একটা শিল্প আনেননি, যেখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি শিল্প আনবই, শিল্প তাড়ুয়া মুখ্যমন্ত্রী আর থাকবেন না, এটাও মানুষ দেখেছে। তার সঙ্গে এটাও মানুষ দেখেছে যুবরা কাজ পাবে, ডিএ আটকে রয়েছে, 7 পে কমিশন পাবে। সব দিক থেকে যা দেখা গেছে, শুধু অন্নপূর্ণা ভাণ্ডার বলে ভুল হবে, সবচাইতে বেশি এফেক্ট যেটা হয়েছে সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত, গর্ভাবস্থায় তাদের 21,000 টাকা। এই যে আমাদের পরিকল্পনাগুলো রয়েছে সংকল্পপত্রের, মানুষ ঘরে ঘরে অ্যাপ্রিসিয়েট করেছেন। আর সত্যি কথা বলতে এইটা জীবন জীবিকার লড়াই, যতই এটাকে ধর্ম ধর্ম করে লড়িয়ে দেওয়া হোক, এটা ধর্মের লড়াই না, অযথা মানুষকে যেটা বলা হচ্ছে লড়াই, আপনারা বলছেন জীবন জীবিকার লড়াই। কারণ আমরা কখনোই চাই না, আমরা চাই কাদের বাইরে বার করতে চাইছি, যারা প্রকৃত পশ্চিমবঙ্গবাসী মুসলিম তাদের তো না। এই যে রোহিঙ্গা যাদের নাম আটকে গেছে, যারা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে গেছে, যারা আজ ভোট দিতে পারছে না তাদের অধিকাংশই বহিরাগত, তাই তারা আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আটকে রয়েছে। এটা মানতে হবে। রোহিঙ্গা চোখে দেখতেও পাবেন এবার, বাংলাদেশি বহিরাগত দেখতে পাবেন, যারা প্রকৃত আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোন তারা সাধুবাদ জানাচ্ছে, আশীর্বাদ জানাচ্ছে, তারা আমাদের সাথে কিন্তু ঘুরছে। হ্যাঁ, দেখুন আমি শেষ পয়েন্টটা নিয়ে শুরু করি, সেটা হচ্ছে রোহিঙ্গা। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে 27 লক্ষ নামটা বাদ গেল, এরপরে যে ট্রাইব্যুনাল যেটা হলো, ট্রাইব্যুনালে মোটামুটি 1620 জনের এখনো পর্যন্ত মানে কেস আর কি ডিসিশন হয়েছে। তার মধ্যে 1606 জন তারা কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ তারা ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের ভোটার হিসেবে তারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, ফলে তারা তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। আর মোট বাদ গেছে প্রথম পর্যায়ে 8 আর দ্বিতীয় পর্যায়ে 6 নিয়ে 14 জন, অর্থাৎ 0.9% মানুষ বাদ গেছে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে যে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে হয়তো 26.5 লক্ষ মানুষ তারা ভোটাধিকার ফিরে পাবেন, যদি তারা আগে থেকেই যদি তারা এই সুযোগটা পেতেন, তারা এবারেই তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ এত যে মানে বিভিন্ন ধর্মের মানুষ এবং রোহিঙ্গা, এই যে বলা হয় সারা পৃথিবীতে মাত্র 20 লক্ষ রোহিঙ্গা আছে, অথচ আমরা এখানে কোটি কোটি রোহিঙ্গার কথা। এখনই যাই হোক, তারপরে শিল্পের কথা যেটা শুনলাম যে বিজেপি এলে নাকি শিল্প হবে, কি শিল্প হবে জানেন তো? ভারতবর্ষে আমরা দেখছি যে প্রায় গত 1974-এর পর ধরুন 26
আর গত 52 বছরের মধ্যে সবচেয়ে বড় বেকারত্ব কিন্তু ভারতবর্ষে। এই যে বেকারত্বের হার 8-9 এবং কখনো এটা গ্রামে 1% বাড়ছে, কখনো শহরে 1% কমছে, আবার 2 মাস বাদে দেখা যাচ্ছে যে শহরে 1% বাড়লো, গ্রামে 1% কমলো। এর অর্থ হচ্ছে যে মানুষ গ্রাম এবং শহরের মধ্যে যাতায়াত করছে তাদের জীবিকার খোঁজে, যার জন্য এই পার্সেন্টেজের পরিবর্তনটা হচ্ছে। আর তৃণমূলের দিক দিয়ে দেখতে গেলে যেটা বলার সেটা হচ্ছে যে মুসলমান ভোটের যে বারবার কথা হচ্ছে, দেখুন সাগরদিঘিতে যখন কংগ্রেস 70,000-এর ওপর বেশি ভোট পেলো তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ভয় পেয়েছিল, এবং তারপরে যখন আপনার ওই শামশেরগঞ্জ কেন্দ্রে যখন কংগ্রেস জিতলো সেখানে সবচেয়ে যে ভয়টা তৃণমূল কংগ্রেস পেল এটা হচ্ছে যে তারা দেখলো যে মুসলিমরা যদি এই রকম মনে করে যে তারা কংগ্রেসকে ভোট দিলেও বিজেপি সেখানে তৃতীয় হতে পারে, সেখানে বিজেপি জিতবে না, যেটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে অনেকগুলো জেলাতে খুব ভয়ঙ্কর এবং ভয়ের ব্যাপার, যার জন্যে তারা যে সর্বগ্রাসী রাজনীতির তারা যে পথটা নিল সেই সমস্ত পেরিয়ে হচ্ছে আমাদের লড়াই। কিষাণু, দেখো নির্বাচন হয়ে গেছে, আমি এখানে কোনো পলিটিক্যাল রেটরিক শুনতেও আসিনি, আর এটা আমাদের দলের কোনো নীতিও নয়, শিক্ষাও নয়। এখন বিষয়টা হচ্ছে যে যারা বলছে সরকারি বাসে নাকি তারা মহিলাদের জন্যে বিনামূল্যে ট্রাভেল এনশিওর করবেন, তো লোকাল ট্রেনটাও তো যতদূর আমি জানি কেন্দ্র সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ। এমনকি আমাদের কলকাতা শহরে যে মেট্রোটা চলে সেটাও ভারত সরকারের অধীনস্থ। তাহলে এইগুলোতে মহিলাদের কেন পয়সা দিয়ে টিকিট কেটে যেতে হয়? মানে বিষয়টা হচ্ছে যে মিথ্যার ফানুস তৈরি করতে করতে শুরু হয়েছে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী সনাতনী এইসবকে মেলবন্ধন করে শুভেন্দু অধিকারীর কেন্দ্রের লোকজন যখন তার থেকে রাস্তা চেয়েছে তিনি বলছেন সবাই গেরুয়া পতাকা লাগাও বাড়ির ছাদে, হনুমানের পতাকা লাগাও। তো সুতরাং মানুষ এইগুলো দেখেছে কারা ধর্মের সুরসুরি দিচ্ছে, কারা উন্নয়ন করছে। আজকে যদি গুটি কয়েক শিল্পপতি এবং উচ্চবিত্ত মানুষকে গুজরাটের তালিকা থেকে বাদ দিয়ে দিই তাহলে গুজরাটের অবস্থা সাব সাহারান আফ্রিকার মতো হয়ে যাবে, সো ইজ মহারাষ্ট্র। তো পশ্চিমবাংলার মানুষকে না খেতে পেয়ে মরতে হয় না, গুজরাট মহারাষ্ট্রতে আমরা না খেতে পেয়ে মৃত্যু আজকের দিনও দেখতে হচ্ছে। তার কারণ হচ্ছে মান্থলি ইনকাম সাবসিডাইজেশন সরকারি প্রকল্পতে হয়। একদম মানুষ ভোট দিয়ে দিয়েছেন, ভোট হয়ে গেছে, ভোট বাক্সে সব বন্দী, এবার আলোচনা নানা রকম হবে। আমি ঘুরে যা দেখে বুঝেছি, বিভিন্ন এক্সিট পোল আমরা এর আগেও দেখিয়েছি, বহু ক্ষেত্রে দিল্লির বহু বাঘা বাঘা কোম্পানির এক্সিট পোল অনেক সময় মেলেনি, এবং এক্সিট পোল বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মেলেও না। এটা আমাদের অভিজ্ঞতা আছে, অতীত অভিজ্ঞতা আছে। আমি একদম গ্রাসরুট জায়গা থেকে তুলে এনেছি একটা রিপোর্ট, এটা এক্সিট পোল নয়, রিপোর্টই ধরে নিতে পারেন। এবং যেহেতু অন এয়ার এটা টেলিকাস্ট করছি, দায় এবং দায়বদ্ধতা আমাদের নিশ্চয়ই রয়েছে।